আসসালামু আলাইকুম, স্বাগত সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ শিরোনামগুলো। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, জুলাই আন্দোলনে হত্যা মামলা, রায় স্থগিত চেয়ে প্রসিকিউশনের আবেদন। ফেসবুক থেকে কত আয় করেন জানালেন হাসনাত আব্দুল্লাহ। আকস্মিক ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দরজায় তালা দেখে বসে থাকলেন বারান্দায়। প্রমাণের আগে মিডিয়া ট্রায়াল আর চরিত্র হরণ, এনসিপির সাবেক নেতা সেই তানভীরের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পায়নি দুদক। ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়ায় যা বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জামায়াত আমিরের কাছে ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি। এবারও কপাল খুলল না মির্জা আব্বাসের। গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে বললেন ফজলুর রহমান। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, জুলাই আন্দোলনে হত্যা মামলা, রায় স্থগিত চেয়ে প্রসিকিউশনের আবেদন। 24শে জুলাই আন্দোলনে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় হবার কথা থাকলেও তা না দিতে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। নতুন তথ্য প্রমাণ হাতে আসায় এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই সংক্রান্ত আবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। নতুন তথ্য প্রমাণ দাখিলের পর রায় ঘোষণার দিন ধার্য করার আবেদন করেছে প্রসিকিউশন। গত 15 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের জন্য আজ বুধবার 5 মার্চ দিন ধার্য করেছিল। 2024 সালের 19শে জুলাই প্রাণ বাঁচাতে রামপুরা নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করতে দেখা যায় দুজনকে। সেই ঘটনার দিনেই বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ও মায়া ইসলাম। গত বছরের 18 সেপ্টেম্বর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এক। এই মামলায় একমাত্র গ্রেপ্তার রয়েছেন রামপুরার পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের ফেসবুকে ব্যাপক জনপ্রিয়তা। তার পেজের ফলোয়ার 4.9 মিলিয়ন বা 49 লাখের বেশি। নিজের ভেরিফাইড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন তিনি। এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এই নেতা। হাসনাত জানান, একটি ভিডিও 17 মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে $40 পেয়েছেন তিনি। আর সর্বশেষ 2 দিনে এসেছে $120। আর আগের মাসে $3,399 পেয়েছেন বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 4,15,000 টাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার সকাল 9:24 তখনও তালাবদ্ধ ভূমি অফিস। নেই কোনো কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি। কেবল বারান্দায় বসে থাকা স্যুট পরা একজনকে দেখা যাচ্ছে, তার পাশের জনের সাথে আলাপ করছেন এবং স্যুট পরা ব্যক্তি খোদ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আধ ঘন্টা ধরে ভূমি অফিসের বারান্দায় বসে সেবাগ্রহীতার অভিযোগ শুনছেন। বুধবার সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান। সরকারি এই অফিস সকাল 9টা থেকে খোলা থাকার কথা, ফলে নির্ধারিত সময় ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অফিস সময় সকাল 9টা হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সেবাগ্রহীতারা বাইরে অপেক্ষা করছেন, এই অবস্থাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন। এ সময় উপস্থিত এক সেবাগ্রহীতা জানিয়েছেন, তিনি অনলাইনে মিউটেশনের আবেদন গ্রহণ হওয়ার পর পরবর্তী কার্যক্রম জানতে সকাল 8:30টার দিকে অফিসে এসেছেন। তবে এসে দেখেন অফিস বন্ধ। সরকারি সময় অনুযায়ী সকাল 9টার মধ্যে সেবা পাওয়ার প্রত্যাশা থাকলেও নির্ধারিত সময় অফিস না খোলায় তিনি ভোগান্তিতে পড়েন। প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় এরই মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জনগণের সরকার হিসেবে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। আইন ও সংবিধান অনুযায়ী নাগরিকদের সেবা পাওয়ার অধিকার সমুন্নত রাখতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও চলমান থাকবে। এনসিপির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে তদন্তে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পায়নি দুদক। এজন্য তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ প্রত্যাহার করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ শুনানি শেষে রোববার এই আদেশ দেন। তবে বিষয়টি জানা যায় মঙ্গলবার দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেছেন, গাজী সালাউদ্দিন তানভীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি আনব্লক
ব্লক চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে। এই আবেদন করার কারণ হিসেবে দুদকের এই কর্মকর্তা বলেছেন, তার বিরুদ্ধে চলমান অনুসন্ধানের পরিসমাপ্তি হওয়ায় গত 18 ফেব্রুয়ারি দুদক প্রতিবেদন দিয়ে তা আদালতকে অবহিত করে। এরপর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করলে তা মঞ্জুর হয়। 24-এর আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতাদের নিয়ে গঠিত দল এনসিপির শীর্ষস্থানীয় নেতা তানভীরের হঠাৎ বিলাসী জীবন এবং তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওঠা বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ নিয়ে দলটিতে আলোচনা ওঠে। দুর্নীতির বিভিন্ন অভিযোগ আসার পর 2025 সালের 21 এপ্রিল দলের যুগ্ম সদস্য সচিবকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তখন জেলা প্রশাসক নিয়োগ ও এনসিটিবির বই ছাপার কাজে কমিশন বাণিজ্য ও হস্তক্ষেপ করার অভিযোগে তার বিষয়ে এই সিদ্ধান্ত নেয় দলটি। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানেও নামে দুদক। পরে 27 মে সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ হয়েছিল। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে প্রকাশ করবেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফেসবুকের এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। এর আগে BFIU দেশের 56টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য নথিভুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দেয়। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে নিজের পাওনা আদায়ে ইনসাফ চেয়েছেন সাবেক সাংসদ ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জামায়াত আমিরের ছবি সংযুক্ত করে এই দাবি জানান। ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি জামায়াত আমিরের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে বলেন, ইয়া আমিরুল জামায়াত, ইনসাফ চাই, ইনসাফ চাই। সম্মানিত রাহবার, আপনাদের পত্রিকা দৈনিক নয়া দিগন্ত আমার প্রায় 4 বছরের মেহনতের মূল্য পরিশোধ করছেন। বহুজনে বহু নিবেদন করেও কাজ না হওয়ায় আপনার শরণাপন্ন হলাম। আমি দীর্ঘদিন আপনাদের পত্রিকাটিতে উপসম্পাদকীয় লিখেছি। আর একটু উপরে যেত, করছেন না হবে মনে হয়, উপরে হ্যাঁ আর একটু হ্যাঁ। আপনাদের পত্রিকা দৈনিক নয়া দিগন্ত আমার প্রায় 4 বছরের মেহনতের মূল্য পরিশোধ করছে না। বহুজনে বহু নিবেদন করেও কাজ না হয় আপনার শরণাপন্ন হলাম। আমি দীর্ঘদিন আপনাদের পত্রিকাটিতে উপসম্পাদকীয় লিখেছি। অন্যান্য পত্রিকা আমাকে যে সম্মানী দেয় তার মাত্র 5 ভাগের 1 ভাগ অর্থে আমি নয়া দিগন্তে কলাম লিখতাম, এক ধরনের সহানুভূতির কারণে। নিজের আর্থিক অবস্থা ও মেহনতের কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য পোস্টে আরো উল্লেখ করেছেন, একটা সময় আপনাদের হয়তো অভাব ছিল, কিন্তু আল্লাহর দয়ায় আপনারা সংকট মুক্ত। কিন্তু তারপরও কেন পাওনা পরিশোধ হচ্ছে না তা বোধগম্য নয়। আমি খেটে খাওয়া মানুষ, জীবন জীবিকার জন্য এখনো আমাকে দৈনিক 18 ঘন্টা মেহনত করতে হয়। 4 বছরে 200টি উপসম্পাদকীয়তে প্রায় 5 লাখ শব্দ নিজের হাতে লিখতে আমাকে কি পরিমাণ শ্রম দিতে হয়েছে তা বোধ করি আপনি বুঝবেন। সুতরাং আমার ঘাম, শ্রম, মেধা, মনন এবং আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই। ফের মন্ত্রণালয় পুনর্গঠন হয়েছে। 8 প্রতিমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর 2 রাজনৈতিক উপদেষ্টা নিজ দায়িত্বের পাশাপাশি নতুন করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তবে কপাল খোলেনি আরেক রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের। তিনি রাজনৈতিক উপদেষ্টার মধ্যে তিনি বাদ রয়েছেন। এর আগে মির্জা আব্বাসের মন্ত্রণালয় পাওয়া নিয়ে জোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়েন। বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। সংশ্লিষ্ট দপ্তরসমূহের কাজের পরিধি স্পষ্ট করে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান পদের সাথে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে শুধু মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল। তথ্যমতে 20 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ। তারা মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 18 মাস দায়িত্ব পালন শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনুস। সেখানে নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, সভাও করছেন। এর অংশ হিসেবে আজ বুধবার 4 মার্চ ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফুল হাসান। মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে, গ্রামীণ ওয়াটার লিমিটেড মূলত গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেডের একটি নবগঠিত সংস্করণ। এটি একসময় ফরাসি কোম্পানি ভিওলিয়া ওয়াটারের
সাথে একটি যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হতো। বাংলাদেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি আর্সেনিকযুক্ত সেসব এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়, এটি একটি অধিকার। গ্রামীণ ওয়াটার লিমিটেড এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। কিশোরগঞ্জ 4 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মনটা আজকে ভালো নেই। আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে। আজকে এখানে মিটিং করতে এসে তার চেহারাটা দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য একটা কষ্টের ব্যাপার। সেই চেহারাটা হলো জাহিদুল আলম জাহাঙ্গীরের। বিকেলে মিঠামইন অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, গত 20 বছর ধরে জালেমদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তার মধ্যে জাহিদুল আলম জাহাঙ্গীর যে যুদ্ধটা করেছে মায়ের কবরকে কেন্দ্র করে, বাবার মৃত্যুকে কেন্দ্র করে, সমস্ত জমিজমা বিসর্জন দিয়ে, প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে। তিনি বলেন, একটা ভুলের কারণে জীবনের সবকিছু শেষ হয়ে যায় না। নিশ্চিত সে একটা ভুল করেছে, তা না হলে এই ধরনের সিদ্ধান্ত কেন দল নিচ্ছে? তারপরও আমি বলবো যথেষ্ট হয়েছে, আমরা সবাই মিলে তাকে আবারও নিয়ে আসবো, এটা আপনারা নিশ্চিত থাকুন। আমি চাই, ফজলুর রহমান বলেছেন, একদিনই একটা মানুষের সবকিছু শেষ হয়ে যায় না। সে আবার আসবে, রাজনীতি করবে, ভুল করেছে বলে শাস্তিও হবে, সেটা আমি অস্বীকার করি না। আমি দলের বিপরীতে যেতে চাই না, কিন্তু জাহাঙ্গীর ফিরে আসুক, এটা আমি চাই। তিনি বলেন, জাহাঙ্গীর আসলে এখানে থাকলে আমি আনন্দ চিত্তে কথা বলতে পারতাম। আমার একটা ছেলেকে জেলখানায় রেখে সে আরো অসুস্থ, স্ট্রোক করেছে, সেই স্ট্রোকের রোগী জেলখানায় আছে, এটা ভাবতেও আমার কষ্ট লাগে। আমি আপনাদের জাহাঙ্গীর তার জন্য দোয়া করবেন এবং সবাই মিলে চেষ্টা করবেন সে যেন বের হয়ে আসে। এরই সাথে শেষ করব আজকের সন্ধ্যার বাংলাদেশ। তার আগে শিরোনামগুলো আরো একবার। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, জুলাই আন্দোলনে হত্যা মামলা, রায় স্থগিত চেয়ে প্রসিকিউশনের আবেদন। ফেসবুক থেকে কত আয় করেন জানালেন হাসনাত আব্দুল্লাহ। আকস্মিক ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দরজায় তালা দেখে বসে থাকলেন বারান্দায়। প্রমাণের আগে মিডিয়া ট্রায়াল আর চরিত্র হরণ, এনসিপির সাবেক নেতা সেই তানভীরের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পায়নি দুদক। ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়ায় যা বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জামায়াত আমিরের কাছে ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি। এবারও কপাল খুলল না মির্জা আব্বাসের। গ্রামীণ ওয়াটারের বোর্ড সভায় যোগ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে, বললেন ফজলুর রহমান। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ যারা সাথে ছিলেন সবাইকে। আল্লাহ হাফেজ।